আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, মজুদ সার দ্রুত শেষ হয়ে যাবে, বেকায়দায় পড়ছে সরকার। এরপর জানিয়ে দেব ভেঙে পড়ছেন পলক, বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি। এদিকে বিদ্যুতে 1,06,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লোটপাট, বিনা টেন্ডারে পেতেন আওয়ামী লীগ সমর্থকরা, ছিল দায় মুক্তি। আরো জানিয়ে দেব এবার ডিএমপির 32 থানার ওসি ঢাকার বাইরে বদলি। এবং সর্বশেষ জানিয়ে দেব মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মজুদ সার দ্রুত শেষ হয়ে যাবে, বেকায়দায় পড়ছে সরকার। সার আমদানির ক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে ডলার সংকটের কারণে। গত জুনেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সার আমদানির এলসি খোলা স্থগিত করেছে সোনালী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে সোনালী ব্যাংকের বিকল্প হিসাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি খোলার পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু ব্যাংকটি শতভাগ মার্জিন ছাড়া এলসি খুলবে না এই মর্মে জানিয়ে দিয়েছে বিএডিসিকে। অন্যদিকে বিদেশি সরবরাহকারীরা অপারগতা জানিয়েছে সার দেওয়ার বিষয়ে, কারণ তাদের বকেয়া পাওনা বিএডিসির কাছে দাঁড়িয়েছে 16 কোটি মার্কিন ডলার বা 1872 কোটি টাকা। এছাড়া বেসরকারিভাবে সার আমদানিতে ভাটা পড়েছে। ব্যাংক খাতের বিদ্যমান অস্থিরতার কারণে সার আমদানির জন্য দরপত্র আহ্বানের পরও সায় মিলছে না বেসরকারি পর্যায় থেকে। একই সময়ে দেশে সারের মজুদ ফুরিয়ে আসছে, চাহিদার মাত্র 2 মাস চলবে বর্তমান মজুদ দিয়ে। খবর সংশ্লিষ্ট সূত্রের। উল্লেখিত তথ্য তুলে ধরে অর্থ উপদেষ্টার কাছে গত 13ই আগস্ট চিঠি দিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। যদিও একদিন পরই 14ই আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় তার। সেখানে নতুন সচিব হিসাবে যোগদান করেছেন ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান। কৃষি মন্ত্রণালয়ের ওই চিঠিতে বিদ্যমান পরিস্থিতি কাটাতে বিদেশি সরবরাহকারীদের বকেয়া বিল পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংক এবং সোনালী ব্যাংকের কাছে দিক নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে বিএডিসির পক্ষে এলসি স্থাপনের জন্য সোনালী ব্যাংকে নির্দেশনা দেওয়ার প্রস্তাব দিয়েছে কৃষি মন্ত্রণালয়। সূত্র মতে এই মুহূর্তে দেশের ভেতর ইউরিয়া সারের মজুত আছে 5,70,000 টন। এর মোট চাহিদা 27 লাখ মেট্রিক টন। টিএসপি সারের মজুতের পরিমাণ 3,19,000 মেট্রিক টন আর মোট চাহিদা 7,50,000 টন। এছাড়া ডিএপি সারের 15 লাখ টনের চাহিদার মধ্যে মজুত আছে 3,93,000 মেট্রিক টন এবং 9.5 লাখ মেট্রিক টন। এমওপি সারের চাহিদার বিপরীতে মজুদ আছে 4,11,000 মেট্রিক টন। অর্থ উপদেষ্টাকে অবহিত করে চিঠিতে বলা হয়, দেশে যে সারের মজুদ আছে তার মধ্যে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইউরিয়া এবং পরবর্তী মাস অক্টোবর পর্যন্ত নন ইউরিয়ার চাহিদা পূরণ সম্ভব। এরপর অক্টোবরেই শুরু হবে রবি মৌসুম, যেখানে 40 লাখ মেট্রিক টন সারের প্রয়োজন দাঁড়াবে। কিন্তু বিদেশ থেকে সার আমদানির লিড টাইম 90 থেকে 120 দিন, অর্থাৎ আজকে আমদানির এলসি খোলা হলেও আগামী 3 মাস সময় লাগবে দেশে পৌঁছতে। ফলে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে সার আমদানির প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন সদ্য বিদায়ী কৃষি সচিব। আর সেটি শুরু করা না গেলে আগামী অক্টোবর থেকেই সার সংকট সহ নানাবিধ সমস্যা দেখা দেবে, এমন আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। ভেঙে পড়ছেন পলক, বেশিরভাগ সময় করছেন কান্নাকাটি। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জোনায়েত আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হবার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলখিয়াত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে বুধবার রাতে তথ্য জানানো গেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, মামলাগুলো এখনো থানা পুলিশের কাছে তদন্তাধীন। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানেই তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি তার দায় অস্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সায় ছিল। বিদ্যুতে 1,06,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট বিনা টেন্ডারে পেতেন আওয়ামী লীগ সমর্থকরা, ছিল দায় মুক্তি। আওয়ামী লীগ সরকার গত 15 বছরেও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে হরিলুট চালিয়েছে। এ সময় বিনা টেন্ডারে দায় মুক্তি আইন বা বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 করে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্রের জন্য অনুমোদন দেয়। আর এসব বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে 80 থেকে 85% ক্ষমতায় ব্যবহার করা হবে এমন শর্তে লাইসেন্স দেওয়া হলেও এসব কেন্দ্র গড়ে চলেছে 25 থেকে 30%। অর্থাৎ কেন্দ্রগুলো থেকে বছরের 70 থেকে 75% সময় বিদ্যুৎ উৎপাদন না করেই অলস বসেছিল। প্রয়োজন না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে উচ্চ মূল্যের সব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে 1.5 দশকে 1,06,000 কোটি টাকা চেপেছে জনগণের ঘাড়ে। এ কারণে দফায় দফায় বেড়েছে বিদ্যুতের দামও। জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অলস বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দেওয়া মানে হচ্ছে সেখানে সরকারের অপচয় বা চুরি হচ্ছে। যদি কোনো কেন্দ্র বছরে করে খুব কম ব্যবহৃত হয় কিংবা যেসব কেন্দ্র একেবারেই ব্যবহৃত হয়নি সেগুলো স্ট্যান্ড বাই হিসেবে থাকে, তাহলে এগুলো চালু রাখার কোনো প্রশ্নই ওঠে না। পিডিবির বার্ষিক প্রতিবেদন বলছে 2008 থেকে 9 অর্থ বছর থেকে 2017-18 অর্থ বছর পর্যন্ত 10 বছরে আইপিপি ও রেন্টাল কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় 43,500 কোটি টাকা। এর পরের 5 বছরে 2018-19 থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় প্রায় 63,500 কোটি টাকা। এভাবেই বাংলাদেশ থেকে এবং বিদ্যুৎ খাত থেকে হরিলুট চালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার সরকার শেখ হাসিনা। এবার ডিএমপির 32 থানার ওসি ঢাকার বাইরে বদলি। ঢাকা মহানগর পুলিশের 32 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শককে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে বান্দরবান ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, দক্ষিণ খান থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমানকে পিরোজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ শাহ আলমকে কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, শাহিনুর রহমানকে লালমনিরহাট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, বনানী থানার ওসি কাজী শাহান হককে রংপুর পিটিসিতে, বাড্ডা থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়াকে খাগড়াছড়ি 6 এপিবিএনএ, নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, হাজিরাবাগ থানার ওসি নূর মোহাম্মদকে ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, কলাবাগান থানার ওসি মোহাম্মদ মফিজুল আলমকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, রমনা থানার ওসি উৎপল বড়ুয়াকে কুষ্টিয়া ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ধানমন্ডি থানায় ওসি মোহাম্মদ ইমরানুল ইসলামকে নোয়াখালী পিটিসিতে, লালবাগ থানার ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিনকে মহলছড়ি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, চকবাজার থানার ওসি কাজী শাহিদুজ্জামানকে দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ মাসুদ আলমকে সাতক্ষীরা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়াকে নোয়াখালী পিটিসিতে, আদাবর থানার ওসি শাকের মোহাম্মদ জোবায়েরকে জামালপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, এস এম আবু ফরহাদকে কক্সবাজার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে,
সেন্টারে, শাহজাহানপুর থানার ওসি সুজিত কুমার শাহকে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, খিলগাঁও থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়াকে 18 এপিবিএনে, সবুজবাগ থানার ওসি প্রলয় কুমার শাহকে খুলনা পিটিসিতে এবং গ্যান্ডারিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল ব্যতীত টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। শেখ হাসিনার পতনের পর মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তি মিললেও অসুস্থতার কারণে বের হতে পারছেন না তিনি। গত 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এর মধ্যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ নন। এমত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপি জানিয়েছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে তার মেডিকেল বোর্ডের অনুমতির প্রয়োজন। এখন মেডিকেল বোর্ড তার দীর্ঘ 20 থেকে 22 ঘন্টার সফরের বিষয়টি বিবেচনা নিয়ে অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়া হবে। ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন সেটা নির্ভর করছে তার মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। তাই এখন দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিনি কবে যাবেন বিদেশে চিকিৎসার জন্য নিতে তার পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।